একটা হচ্ছে 1/4 ফরওয়ার্ড ভাবে যাবে, আর একটা হচ্ছে স্যার ব্যাকওয়ার্ড ভাবে মানে যাবে। স্যাম্পলিং, আন্ডার স্যাম্পলিং এবং ওভার স্যাম্পলিং এই তিনটা জিনিস বোঝানো হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এমনি কি সবাই কি দেখেছো নাকি জাস্ট ওই এমনি আমার কথাকে কোন গুরুত্ব দাও না এরকম? স্যার এখানে একটা হচ্ছে এক্সাক্ট প্রবলেম আছে স্যার এই ডাইরেকশনে। যেমন যেমন স্যার এখানে কিন্তু মেইনলি হচ্ছে ওই যে নাইকুইস্ট হচ্ছে যে থিওরেমটা স্যার, সেটা কিন্তু মেইনলি এখানে কাজ করছে। যেমন যদি প্রথমে কিন্তু ইয়েতে দেওয়া আছে স্যার, এখানে হচ্ছে 60 সেকেন্ডে যদি আমরা যদি নাইকুইস্ট হচ্ছে থিওরেমে যাই, তো আমরা জানি যে সাধারণত ফ্রিকোয়েন্সি দ্বিগুণ বা তার থেকে বেশি হলে আসলে নাইকুইস্ট থিওরেমটা আসলে স্যাটিসফাই করে। তো এখানে ফার্স্টে যেটা হয়েছে স্যার, এটা স্যাম্পলিংটা হচ্ছে দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ বলতে 2 টাইমে এটা হচ্ছে 6 সেকেন্ডকে স্যাটিসফাই করছে। আর নিচেরটাতে যদি আসি স্যার, তাহলে এখানে কিন্তু 4 টাইমে বলতে 15 সেকেন্ডে টোটাল 4 বার এটাকে স্যাটিসফাই করছে। আর নিচে সিতে যদি আসি স্যার, তাহলে কিন্তু এটা পুরোটা উল্টা হয়েছে। কারণ উল্টা হইতে সর্বনিম্ন এখানে দেওয়া আছে যে হচ্ছে 60 সেকেন্ড দেওয়া আছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 40 সেকেন্ড। সো 40 সেকেন্ড কিন্তু নাইকুইস্ট থিওরেমকে কোনোভাবেই স্যাটিসফাই করতেছে না, যার জন্য ঘড়ির কাঁটার ডাইরেকশনটা উল্টা দিকে ঘুরতেছে, এরকম আর কি। এক্স্যাক্টলি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঘড়ির কাঁটার ডিরেকশনটা তো থিওরেমকে স্যাটিসফাই করছে। আর 2 নাম্বার যেটা, সেটা ওভার স্যাম্পলিং হয়ে গেছে, যেটা আমাদের নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, ভেরি গুড। তাহলে জান্নাতুন নিসা এবং দেয়ান, আর কেউ? আমি বলি নাই স্যার, সাম্মি মনে হয় বলছে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের গলার ভয়েস এবার একই রকম। স্যার এখানে স্যার জান্নাতুন নিসা যেটা বলছিল স্যার, এখানে তো স্যার এটা স্যার মানে মুভ করতেছে স্যার, মুভিং ফরওয়ার্ডেই হচ্ছে, বাট দেখে রিসিভার মনে করে যে এটা ব্যাকওয়ার্ডে হচ্ছে। যেহেতু ফরওয়ার্ড দিকে যদি যায় তাহলে 45 সেকেন্ড লাগছে, বাট যদি ব্যাকওয়ার্ডের দিকে আসি তাহলে হচ্ছে 15 সেকেন্ডেই হচ্ছে হলো ওই নির্দিষ্ট পজিশনে আসতেছে। সো সবসময় মুভিং ফরওয়ার্ডই হয়, বাট হচ্ছে সবসময় তো ঘড়ির কাঁটা তো সবসময় স্যার ক্লকওয়াইজই ঘুরে, বাট এখানে রিসিভার মনে করে যে এটা হচ্ছে হলো ব্যাকওয়ার্ডে মুভ করতেছে। ওকে, গুড। আর কেউ কিছু বলবা? আর একজনের আমি রেসপন্সটা শুনতে চাই। আর কেউ? তাহলে আমি র্যান্ডমলি জিজ্ঞেস করি কাউকে, দাঁড়াও। শান্তা আক্তার জামি, বলো। শান্তা আক্তার, শুনতে পাচ্ছ? শান্তা, এই আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছ? যাচ্ছে তো স্যার। পাচ্ছি স্যার। তাহলে শান্তা কি শুনতে পাচ্ছে নাকি শুনতে না পেয়েও নাকি ও নেই? আছে তো। শান্তা নাই। ওকে, সারোয়ার মুর্শেদ, জি স্যার। বলো দেখি কি বলছে এখানে। স্যার এখানে কি বলছে সে প্রবলেমটা বলো। গত ক্লাস করেছিলে? জি স্যার করছিলাম। দেখেছো এটা? স্যার আমি তো মোবাইল থেকে কানেক্ট আছি, আমি মানে অতটা ক্লিয়ার ভাবে দেখতেছি না। আগে ল্যাপটপ থেকে জয়েন নিতাম আর কি। পিওর ভাবে দেখতেছো না মানে কি? এক্সাম্পল 4.7 এটা কি দেখেছো কিনা রুমে বাসায় ক্লাসের পরে? না স্যার, না স্যার। সেটাই বলো যে তুমি দেখোনি, তাহলে এবার ল্যাপটপ মোবাইলের কথা আসছে কেন? না স্যার আমি দেখিনি। খুবই খারাপ। এনিওয়ে, আজকে আমরা একটু দ্রুত যাব কারণ আমাদের এই চ্যাপ্টার আজকে শেষ করতেই হবে। সো আমি আর টাইম নষ্ট করতে যাচ্ছি না। আচ্ছা, এখানে এক্সাম্পল 4.8 অল আর দ্য সেম
মানে কি বলে এক্সাম্পলের, সুতরাং এ রিলেটেড, সুতরাং তোমরা এটা দেখবা। ওকে, ওকে, এটা গেল 4. আচ্ছা, এক্সাম্পল আমি একটা 4.10 এর কথা আমি যদি করি, a complex low pass signal has a bandwidth of 200 kilohertz. What is the minimum sampling rate for this signal? এটা আমার কোশ্চেন। তো আমরা জানি যে এটা একটা লো পাস সিগন্যাল, তার মানে কি এটা স্টার্ট 0 থেকে হয়েছে এবং ম্যাক্সিমামটা গেছে হলো 200 পর্যন্ত। আদারওয়াইজ তো ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ হতো না। ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে হলো লোয়েস্ট এবং হাইয়েস্ট। তো যখন আমি 200 পাইছি তার মানে হাইয়েস্টই হলো 200। তো ইন দিস কেস আমাদের স্যাম্পলিং নিতে হবে কত? মিনিমাম দ্বিগুণ। তার মানে 200 কিলোহার্টজ কে 200 কে নিউমেরিক ভ্যালু 200 কে 2 দিয়ে গুণ করলে 400। ঠিক আছে, তার মানে আমাদের মিনিমাম স্যাম্পলিং রেট হবে হলো 4 লক্ষ স্যাম্পলস পার সেকেন্ড। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা আরেকটি প্রবলেম যে কমপ্লেক্স ব্যান্ড পাস সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ। সো হোয়াট ইজ দ্য মিনিমাম স্যাম্পলিং রেট ফর দিস সিগন্যাল? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বলছে এটা ব্যান্ড পাস সিগন্যাল, সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? আমরা কি সেটা জানি? না স্যার, তো এখানে হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে ম্যাক্সিমামটা বের করব? এক্স্যাক্টলি, সুতরাং আমরা ম্যাক্সিমাম বের করতে পারছি না বলে আমরা এই প্রবলেম সলভ করতে পারছি না, যদি না অন্য কোনো হিন্টস বা না দেওয়া থাকে। সো মিনিমাম বা ম্যাক্সিমাম দেওয়া থাকলে আমরা পারতাম। আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করার জন্য কোনো একটা টিপস থাকলে আমরা বের করতে পারতাম। আচ্ছা, এখন আসে হলো একটু সবাই লিখে নাও ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো তোমাদের প্রেজেন্টেশন। তোমাদের প্রেজেন্টেশনে যে 5% মার্ক আছে, 5 মার্ক আছে না? আছে স্যার। প্রেজেন্টেশন 5 মার্কসটা তোমাদের এইটাকে ফলো করতে হবে, মানে এটা অর্থাৎ তোমরা একটা অ্যাসাইনমেন্ট আকারে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট আমি বলছি, এটাকে সলভ করবা, সলভ করে এটাকে আমাকে এক্সপ্লেইন করবা নেক্সট ক্লাসে। ওকে স্যার। ঠিক আছে, সেটি হলো কোয়ান্টিজেশন। এটা হলো তোমাদের 5%। এটা যদি এক্সপ্লেইন করি তাহলে কি স্যার এটা কি প্রেজেন্টেশন মার্ক হিসেবে ইয়ে হবে? হ্যাঁ, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট জমা দিবা, প্লাস আই উইল আস্ক র্যান্ডমলি অর এভরিওয়ান যদি সময় থাকে। ঠিক আছে, তো আমি জাস্ট সংক্ষেপে ব্রিফলি বলি হোয়াট ইজ কোয়ান্টিজেশন। আমরা জানি যে পালস কোড মডুলেশন হলো একটা টেকনিক যেটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ফাইনালি ডিজিটাল ডেটায় পরিণত করে। এইটা করতে গেলে যে আমরা যে পিসিএমটা বলছি এর 3টে স্টেপ আছে। একটি হলো নাম্বার হলো স্যাম্পলিং, যেটা নাইক্রোস থিওরাম ফলো করে। নাম্বার 2 হলো কোয়ান্টিজেশন, নাম্বার 3 হলো এনকোডিং। এনকোডিংটা এবং কোয়ান্টিজেশনটা এখানে একসাথে এখানে করানো আছে। তো কোয়ান্টিজেশন যেটা করে, আমাদের যে স্যাম্পলগুলো নিই, যে স্যাম্পলের পিক পয়েন্টগুলো ওই গ্রাফের কোন লোকেশনে আছে সেটা আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হয়, এবং তারপরে সেই পজিশনটা কোন জোনে, আমরা আবার এটাকে কয়েকটা জোনে ভাগ করব। জোনে ভাগ করে কোন জোনে এই পিক পয়েন্টগুলো পড়তেছে সেটার উপর ক্যালকুলেট করে আমরা একটা কোয়ান্টিজেশন কোড জেনারেট করব। আর এই প্রত্যেকটা কোয়ান্টিজেশন কোডের এগেনস্টে তার বাইনারি ভ্যালু রিপ্রেজেন্ট আছে, সেই বাইনারি ভ্যালুকে প্রকাশ করলেই আমরা এনকোডিং কোড পেয়ে যাব। এটা হলো আমাদের স্টেপস। এখন এটা করার জন্য কি কি ভাবে করতে হবে সেটা এখানে বলা আছে, বা তোমরা বই থেকেও দেখবা বা অন্য যে কোনো সোর্স থেকে দেখবা। ঠিক আছে, এটা আমি বললাম যে এটা কি করে কয়েকটা জোনে ভাগ করে। যেমন ধরো এখানে যে এক্সাম্পলটা আছে সেখানে এরা 20টা জোনে ভাগ করেছে, সরি আমি ভুল বলছি, 8টা জোনে ভাগ করেছে, -20 ভোল্ট থেকে নিয়ে +20 ভোল্ট। যদি আমি 8টা জোনে ভাগ করে তাহলে প্রত্যেকটা জোনের উইথ হলো 5 ভোল্ট করে। ঠিক আছে, যেমন ধরো -20 থেকে +20, তাহলে -20 থেকে -15 একটা জোন, -15 থেকে -10 একটা জোন, এইভাবে +15 থেকে +20 একটা জোন, টোটাল 8টা জোন আছে। তাহলে প্রত্যেকটা জোনের উইথ হলো 5। এখন আমার যে স্যাম্পল গুলো পাচ্ছি, সেই স্যাম্পল গুলো কোন জোনে অবস্থান করছে তার উপরে বেস করে একটা কোয়ান্টিজেশন কোড আছে, সেই কোড অনুযায়ী বসাইতে হবে, তারপরে সেই কোডের বাইনারি ভ্যালু তে প্রকাশ করতে হবে। তাহলেই আমি
ওই অ্যানালগ সিগন্যালের ইকুইভ্যালেন্ট বাইনারি কোড পেয়ে যাব। যেমন এগুলো তোমরা দেখবে, আমি জাস্ট ব্রিফ বলছি যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। যেমন ধরো এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্যাম্পল আমরা পেয়েছি এবং স্যাম্পলগুলো বিভিন্ন জোনে জোনে অবস্থান করছে। দেখো একটা ব্লু কালার, একটা ইয়েলো কালার, এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জোন। সো ডিফারেন্ট ডিফারেন্ট জোনে ওই যে আমরা যে স্যাম্পলগুলো পাচ্ছি, দেখো তার এগেনস্ট লেফট সাইডে বাম পাশে 0 থেকে 7 পর্যন্ত এরকম 8টা কোয়ান্টিজেশন কোড আছে। প্রত্যেকটা জোনে আগে থেকে এই কোডগুলো ফিক্সড। তাহলে ওই স্যাম্পলগুলো যে জোনে পড়তেছে সে জোনের এগেনস্টে 4 বসবে ধরো সে, তাহলে 4 এর বাইনারি ভ্যালু কত সেটা বসাই দিবা, তাহলে সেটি হবে হলো তার মানে এনকোডিং সংখ্যা। যেমন ধরো এক্সাম্পলে আমি দেখতে পাচ্ছি প্রথমটায় -6.1, এটা জোনে পড়েছে হলো 2 নম্বর জোনে, তাহলে 2 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত নিচে দেখো আছে কোয়ান্টিজেশন কোড এবং 010। পরেরটা 7.5 পড়েছে, 7.5টা পড়েছে হলো 5 নম্বরে, তাহলে 5 এর বাইনারি ভ্যালু কত 101। হ্যাঁ, তাহলে এইভাবে প্রত্যেকটা স্যাম্পলের এগেইনস্টে এই যে বাইনারি কোড জেনারেট হয়েছে, এই টোটালটাই হলো ওই সিগন্যাল অ্যানালগ সিগন্যালের বাইনারি কোড বা ডিজিটাল ডেটা। ঠিক আছে, তাহলে একটা অ্যানালগ সিগন্যাল, একটা কন্টিনিউয়াস সিগন্যালকে আমি সরাসরি এই টেকনিকে আমি এভাবে বাইনারি সংখ্যায় প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, এটা ভেরি সিম্পল। এটা তোমরা দেখলে এটা খুব ইন্টারেস্টিং। তোমরা সবাই বিভিন্ন এক্সাম্পল দিয়ে এটা অ্যাসাইনমেন্টটা করবা এবং আমাকে বোঝাবো। ম্যাক্সিমাম জোন কত হইতে পারে স্যার? 7 পর্যন্ত? না, এখানে 7, তুমি আরো বেশি নিতে পারো, 16 নিতে পারো। ঠিক আছে স্যার, এখানে আমরা এনকোডের হচ্ছে বিট হচ্ছে 3 বিট করে দিছি। হ্যাঁ, যদি অন্য কোনো ডিজিট থাকে বা 10 না, বা হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা একটা 4 গুড বিট করে পয়েন্ট, নিব। ভেরি গুড পয়েন্ট। এখানে যেহেতু 8টা জোন, সুতরাং এখানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 3টাই করে হবে, এর 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 বেশি হবে না। যদি আমরা 4টা করে বিট দিতাম তাহলে 16টা জোন হতো। 16 বিট হতো। জি স্যার। ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। জান্নাতুন নেশা, তাই তো তোমার নাম? স্যার আমি জামি। এই জামি, তুমি কোথায় গেছিলা? স্যার আমি পানি খাইতে গেছিলাম একটু। ওরে সর্বনাশ, পানি খাইতেই এত সময়? স্যার আমাকে ডাক দিছিলেন? তুমি জানো না? ডাকতে না স্যার প্রায় শুকিয়ে গেছে তোর। ও তোমাকে আচ্ছা, ডাকতে ডাকতে আমারই পানি পিপাসা পেয়ে গেছে। সরি স্যার, আমি পানি খাইতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সো এটা তোমাদের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট 5% মার্কস, সো টেক ইট ভেরি সিরিয়াসলি। স্যার জোনটা আমি ইচ্ছে মতন ধরতে পারবো, মানে একটা মানে একটা লজিক্যাল ওয়েতে তুমি জোন ধরতে পারবে। ঠিক আছে, লজিক্যাল ওয়েতে। মানে এখানে আমাদের কতটুকু ইনস্ট্রাকশন দেওয়া হবে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন ধরো নিচের জোনটা, নিচের ব্লু জোনটা দেখো কোনো কাজে লাগছে না, তারপরে দিয়েছে একটা মেলানোর জন্য। ঠিক আছে, যে 8টা জোন হয়েছে প্রত্যেকটা উইথ পাস করে। ঠিক আছে, এইভাবে। স্যার বাট ডিটা কি প্রকাশ করছে? এই যে 2D 3D 4D -3 2 এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, এটা এটা তোমার 0, ধরো মাস্কটা 0। ডেসিমাল এরিয়া নাকি স্যার? ডেসিমাল না, মানে ওরকম না, মানে 8টা জোন তো, তাই এটা জাস্ট পাঁচ দিয়ে গুণ করা হচ্ছে প্রত্যেকটা আছে ডি কে। হ্যাঁ কালারের কোনো কিছু স্যার? হ্যাঁ, মানে ডি সমান হচ্ছে আমার 5, ওই যে আমার ওই 5 ইয়া করতেছি তো, তো ওই 5 দিয়ে প্রত্যেকটাকে গুণ করা হচ্ছে। হ্যাঁ, যেমন মানে প্রথমটা 5, তারপরে হলো 10, তারপরে 15, তারপরে 20। এটা হলো তুমি যেটা যেভাবে করবা ঠিক সেটাই। মানে আমরা গ্রাফের ক্ষেত্রে কি এভাবে ডিএ নিব নাকি অন্য কিছু ভেরিয়েবলও নিতে পারবো? অন্য কোনো ভেরিয়েবল নিতে পারো, ইটস নট আ ম্যাটার, এটা ওকে, ইউ ক্যান টেক ইট। ওকে স্যার এটা মনে হয় কালারের জন্য ব্যবহার করা হয়েছে। তুমি যেভাবে মনে করো, এটার কোনো এক্সাক্ট ইয়ে নাই। আমার কাছে মনে হলো স্যার ওই ডিজিটাল না ডেসিমাল সংখ্যা। হ্যাঁ, ডেসিমাল দিয়ে তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নাই। না তুমি যদি ইয়ে করো, যেহেতু আমার হচ্ছে এইদিকে -20 আর ওইদিকে +20 ছিল, টোটাল আমার 40 আসতেছে। তো উপর দিকে আমি যদি 5 দিয়ে গুণ করি 4 কে, তাহলে 20 হয়, আর নিচে হচ্ছে এটা 20। এটা একটা কনস্ট্যান্ট, তো বললাম ডি একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা তুমি ইউ ক্যান মানে ইউ ক্যান ফিক্স ইট বাই এনি ভ্যালু। ঠিক আছে, বাট জাস্ট মাল্টিপ্লাই বাই 0 1 2 3 4 5 or anything.
এনিওয়ে তোমাদের আমি যেটা বললাম সেটা টোটালটা বেসিক এবং বেসিক স্ট্রাকচার, এবং আমার মনে হয় এটাই এনাফ টু এক্সপ্লোর মোর বাই ইয়োরসেলফ। ওকে স্যার আমরা প্রেজেন্ট করব বাংলাতে না ইংলিশে? ইংলিশ বাংলা যেটা তোমার প্রিফার মনে হয় সেটাতেই করবা। ওকে স্যার। শুধু কি এটার উপরে শুধু ইয়ে করবো স্যার? এটার উপরে তো কেবল দিলাম, নেক্সট উইক আরেকটা দেব। স্যার কি বলেন স্যার? কেন আমি কি বলছি? আমি কি কোনো অপরাধমূলক কথাবার্তা বললাম? স্যার একটার মধ্যে সীমাবদ্ধ থাকি না স্যার। তুমি তো চাচ্ছ আরো, কারণ তুমি তো আমাকে মনে করে দিলা, তার মানে ইউ ওয়ান্ট মোর। কারণ তুমি আমাকে বললা যে স্যার শুধু কি একটাই, দ্যাট মিন্স হোয়াট? যে যেমন ধর তোমার কোনো বন্ধু যদি তোমাকে কোনো হোটেলে খেতে নিয়ে যায়, হ্যাঁ, তোমাকে একটা পরোটা দিল, তুমি বললা যে বন্ধুকে দিয়ে শুধু কি একটাই, তার মানে কি ইউ ওয়ান্ট মোর। বলছিলাম কি স্যার, আর বলে লাভ নাই, যেটা বলার সেটা হয়ে গেছে। আমি দেখতেছি কি করা যায়, আরো তো অনেক টাইপের বিভিন্ন পার্সেন্টেজ মার্ক আছে। স্যার এটা যে অ্যাসাইনমেন্ট বললেন না, এটার উপরেই অ্যাসাইনমেন্ট লিখবো তাই তো? হ্যাঁ, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট দুটাই। প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টে 5 মার্কস এর উপরে থাকবে। ওকে স্যার সংখ্যাগুলো চেঞ্জ করে দেব আমরা নিজের মতন করে, মানে এটাই দেওয়া হ্যাঁ, লাগবে। তুমি অন্য এক্সাম্পল দিবা, অন্য কিছু দিবা, এবং ব্যাখ্যাটা অন্য জায়গা থেকে লিখবা, কিভাবে স্টেপ গুলো হয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্ট কোয়ান্টিটেশন সবকিছু বোঝাবো। শুধু এটা না, এরপরে কোয়ান্টিটেশন এরর আছে, সেটাও তুমি বুঝাবা যে কেন কোয়ান্টিটেশন এরর হয়। এররটা হতেই পারে কারণ এক্স্যাক্টলি আমরা কিন্তু প্রতিটা জোনের মিডল পয়েন্টে যে থামবো, মিডল পয়েন্ট হিসাব করে কিন্তু এই কোয়ান্টিটেশন কোড গুলো জেনারেট করা হয়েছে 0 1 2 3 4 একদম 7 পর্যন্ত। তো আমাদের তো প্রত্যেকটা তো মিডল পয়েন্টে নেই। প্রত্যেকটা কি মিডল পয়েন্টে আছে? প্রত্যেকটা জোনের দেখো তো নাই। মিডলে হয় একটু বেশি বা একটু কম, এই কম আর বেশির জন্য কিন্তু এরর গুলো হয়। সো এই কোয়ান্টিটেশন এরর এটাও লিখবা। কোয়ান্টিটেশন টোটাল কোয়ান্টিটেশন কি, কেন, কেমনে ঘটে, এক্সাম্পল, এই যে কোয়ান্টিটেশন এরর সেটাও ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাবা বা লিখবা। যত ব্যাখ্যা যত ক্লিয়ার হবে তত তোমার মার্ক পাওয়ার একদম পয়েন্ট টু পয়েন্ট হইলে কি করব স্যার? একটু এর আগের পেজে কোনটা? যেমন 5 এ যদি হতো, আমার এখানে 6.1 আছে, আমার 5 হইলে আমি প্রথম ঘরে নিতাম না দ্বিতীয় ঘরে নিতাম? সেটা তুমি যে কোনো একটা দিতে পারো, নো প্রবলেম, বাট এই কারণে এররটা হবে। তুমি 1 টাকা বেশি নিতে পারো, 1 টাকা কমও নিতে পারো, এরকম বিষয়টা। মানে ফিক্সড ভ্যালু না আসা পর্যন্ত এরর হবে? এটা ব্যাখ্যা কিভাবে দিবা সেটা আমি বললাম যে তোমাদের আরেকটু নিজের সেলফ স্টাডি করো, তারপরে এটা তোমরা নিজে রিয়েলাইজ করবে। এটা হলো স্টাডির বিষয়। এটা তুমি রাখতে পারো, এটা যে এভাবে আছে নট নেসেসারি, মানে তোমাকে এভাবে করতে হবে নট নেসেসারি। তুমি একটু কম নিতে পারো, একটু বেশি নিতে পারো, যেটাই হোক না কেন এরর হবেই। এবং এর কোয়ান্টিটেশন এররটা কি সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই যে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড কোডেড ভ্যালু, দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট। আমি যেটা বলছি, কোডেড ভ্যালু বলতে মিড পয়েন্ট হিসেব করে আমরা কোডেড ভ্যালু জেনারেট করি। এটি হলো আমাদের কোয়ান্টিটেশন এরর। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার, এই যে স্যার আপনি যে স্যার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট দিলেন স্যার, ওটা কি আমরা স্যার স্লাইড বানাবো নাকি আমরা যে অ্যাসাইনমেন্টটা লিখি যে স্যার খাতা লিখে তোমরা অ্যাসাইনমেন্টটা যেভাবে লেখো সেটাই লিখবা। লেখার পরে তুমি আমি জিজ্ঞাসা করলে তুমি পাওয়ার পয়েন্টে বুঝাবা নাকি তুমি হোয়াইট বোর্ড ইউজ করে বুঝাবা, সেটা তোমার বিষয়। ওকে স্যার। আর কোনো কোশ্চেন? এটা কি তাহলে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট দুইটার জন্য এই অ্যাসাইনমেন্টটা জমা দিবে এরকম কিছু? শুধু প্রেজেন্টেশন। তোমরা এত কম বুঝো কেন? বলছি যে 5% মার্ক আমি এখান থেকে দেব। সুতরাং এটা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট নাকি? এখন তো আমি তোমাদের যদি জনজনে প্রেজেন্ট নিতে চাই, ইট টেকস টাইম, সো আই নিড সাম ডকুমেন্ট। সেটি হলো অ্যাসাইনমেন্টের মানে প্রেজেন্টেশনের পরিবর্তে একটা অ্যাসাইনমেন্ট এখান থেকে বাইরে ধরা হবে আর কি, আমরা কি করছি। এই এতক্ষণ পর তুমি বুঝেছো, আর কেউ বুঝছে না কেন? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তোমাকে বুঝাইতে যে আমি টায়ার্ড হয়ে গেলাম। স্যার অনেকে বুঝছে যে মানে এটা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টে 10 মার্কের জন্য দিতে গেছেন আর কি।
নো, এটা অনলি 5 মার্কস। 10 আর বাকি অ্যাসাইনমেন্টে যে 5 মার্কস সেটাও আছে, সেটাও আলাদা দেবো আমি, তো উত্তর হওয়ার কিছু নেই। জি স্যার, জি স্যার। তোমরা মানে বেশি বেশি দেওয়ার জন্য এতটা উতলা, আমি ভেরি গুড ব্যাচ, ইউ আর সেকশনে ইজ ভেরি গুড, যে তোমরা এক বিন্দু ফাঁকি দিতে চাও না, তোমরা সবকিছু ঠিকঠাক মতো দিতে চাও। এটা কিন্তু আমি তোমাদের অ্যাপ্রিসিয়েট করলাম। কিন্তু তোমরা কেউ আমাকে থ্যাঙ্কস দিলে না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, একই সাথে কোয়ান্টিজেশন এরর এবং এসএনআর এটাও লিখতে হবে। ঠিক আছে, এসএনআর ভ্যালুটা এখানে আমরা ফিক্সড করে রাখি, আদারওয়াইজ উই ক্যানট গো থ্রু উইথ দ্য এরর। ঠিক আছে, সেটা ব্যাখ্যা আমি সব ব্যাখ্যা দিচ্ছি না, এগুলো তোমাদের কাজ, প্রেজেন্টেশনের কাজ। আচ্ছা, এখন আসে হলো আরেকটা জায়গায় যেটাতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, সেটি হলো বিট রেট এন্ড ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। কখন হবে স্যার? কখন স্যার এটা কখন হবে? কোনটা কখন হবে স্যার? স্যার প্রেজেন্টেশন নেক্সট ক্লাসের আগে, বাই নেক্সট ক্লাসে এটা জমা দিবা, তারপরে কখন হবে সেটা আমি জানাই দেবো। বাই নেক্সট ক্লাস অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আগামী মঙ্গলবার, you have got Friday, Saturday, Sunday, or 4 days. Okay, so is it enough for you? 4 days, জি স্যার, ইনশাআল্লাহ। 96 hours. স্যার অনেকে মনে করতেছে প্রেজেন্টেশন মনে হয় দিতে হবে, বুঝতেছে না যেটা অ্যাসাইনমেন্ট, জাস্ট এটার উপরে কোশ্চেন করা হবে কিছু। সেটা একটু তুমি বুঝাই দাও তো, আমি টায়ার্ড হয়ে গেলাম রিয়েলি। মানে স্যার এই অ্যাসাইনমেন্ট আকারে আমরা হাতে লেখা জমা দেব, এটার উপর আপনি ভাবে ধরবেন, মানে কে কিভাবে করছে এটা আপনি বুঝে নেবেন দাদা থেকে। এটা আমি এই দেখো, এই তোমাদের কথা গরু বুঝতে পারছে না, ঠিক আছে, এজন্য ওই যে গরু ডাকলো। আর কোন কোশ্চেন আছে বলো তো? না না স্যার, স্যার, কোশ্চেন নাই। রেলে? জি স্যার। আচ্ছা, এই বিট রেট এন্ড ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টস অফ পিসিএম। পিসিএম এ তুমি একটা অ্যানালগ সিগন্যাল তোমার আছে, ধরো আমার কথাটা, আমি কথা বলছি, এই কথাটা আমি যে মাইক্রোফোন দিয়ে তোমার কানে যাচ্ছে, এটা যাওয়ার জন্য যে পরিমাণ ব্যান্ডউইথ দরকার সেটি আমার আছে কিনা সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, যেমন ধরো আমরা আগে যে বাটন ফোন ব্যবহার করতাম, 2G বা 1G মোবাইল, জাস্ট কোন জেনারেশন এমনি সিম্পলি কমিউনিকেশন ডিভাইস আর কি, একটা মোবাইল ফোন, বাটন ক্লাস থেকে 15 বছর আগে, 10 বছর তারও আগে। তো সেখানে কিন্তু জাস্ট ভয়েস কলটাই যেত, কিন্তু সেই হ্যাঁ, কিন্তু শোনা যায় না তো। সেই ব্যান্ডউইথে স্যার আপনার কিন্তু কথা আসছে। স্যার এটাই সমস্যা। এই আমার কথা কি ভেঙে যাচ্ছে? স্যার আপনার কথা একদম শোনা যায় না। আচ্ছা, যখন শোনা যাবে না তখন আমাকে স্টপ করতে জি বলবো। স্যার, শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? মোবাইল এখন যাচ্ছে স্যার। স্যার এখন যাচ্ছে? আমার কোনো দোষ নাই, এই দোষ হলো মানে কার দেব বলো? এই শেওড়াপাড়াতে এসে মানে আমি মাথা নষ্ট হয়ে গেল রিয়েলি। আমি এত টাকা দিয়ে এত 10 MBPS ব্যান্ডউইথ নিয়েছি, এটা ওয়ার্থলেস। আমি 10 MBPS চালাচ্ছি, 9 MBPS 10 MBPS, কিন্তু আমার তো মনে হয় যে 9 kbps ও পাই না, এবং খুবই বাজে। শেওড়াপাড়াতে ফোনের নেটওয়ার্কও পাওয়া যায় না, শেওড়াপাড়াতে ফোনের নেটওয়ার্কও পাওয়া যায় না, আবার এই যে আবার ইন্টারনেটের নেটওয়ার্ক তো ওই যে খালি কাট অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এনিওয়ে, আমার কথা শুনতে পাচ্ছ এখন ক্লিয়ারলি? জি স্যার। ওকে,
সো আমি যেটা বলতে যাচ্ছি, আমি কি যে বলতে চাইলাম নিজে স্পয়েল হয়ে গেলাম। স্যার বিট আমি রেট, বুঝছি, আপনি বলতে চাচ্ছিলেন যে বাটনওয়ালা মোবাইল ফোন যে ইউজ করি এরপর থেকে কথাটা আর আসে নাই। ওকে ওকে, বাটনওয়ালা মোবাইল ফোনে শুধুমাত্র ভয়েস ট্রান্সফার হতো। এর তুমি যদি কোনো ভিডিও অডিও বা এরকম কোনো যদি আরো বড় ভলিউমের ডাটা পাঠাতে যদি যেতাম তাহলে কি পারতা না। সো দেয়ার আর সাম রিলেশন ওকে বিটুইন দ্য বিট রেট ব্যান্ডউইথ ফর দ্য পালস কোড মডুলেশন। কারণ পালস কোড মডুলেশনটা হলো মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে বিকজ অফ দ্য কমিউনিকেশন সিস্টেম। সো we must have to follow some bandwidth requirement. So wait. শুনতে পাচ্ছ এখন? আমার পিচ্চি এসে আমি পিচ্চি মেয়েটা এসে ডিস্টার্ব করছিল। যাচ্ছে স্যার। হ্যাঁ, মানে এই ওয়ার্ক ফ্রম হোম বা এই বাসা থেকে ক্লাস নেওয়াটা এটা খুবই টাফ যদি কারোর বাসায় পিচ্চি বাচ্চা থাকে। কি বলতে চাইছে স্যার? এসে আমি কার সাথে কথা বলছি কি বলছি সেটা দেখার জন্য চেষ্টা করছি। কিউরিওসিটি। Okay. The bit rate of a PCM signal can be calculated from the number of bits per sample into sampling rate. It can be defined by the equation bit rate is equal to NB into Fs. What is NB? NB is the bit per sample and Fs is the sampling rate. তার মানে হলো আমি আমার এই অ্যানালগ কথাবার্তাকে ডিজিটাইজ করে তোমার কানে বা তোমার ডিভাইসে পৌঁছাচ্ছে। সো এটার অবশ্যই একটা ব্যান্ডউইথ প্রয়োজন, তাই না? যে আমার এই পরিমাণ মানে ডেটা জেনারেট হচ্ছে এবং এই পরিমাণ ডেটা যেতে হবে। সো ইউ নিড সাম ক্যালকুলেশনস। তো ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি ব্যান্ডউইথের? বিকজ মানে যদি আমরা তার বিট রেটটা বের করতে পারি তাহলে বিট রেটটা কি হবে? বিট রেটটা হবে হলো যে বিট পার স্যাম্পল তার সাথে গুণ হবে হলো স্যাম্পলিং রেট। এই কোশ্চেনটা মনে রাখবা, ডোন্ট বি কনফিউজড। প্রত্যেকটা টার্মিনোলজিটা খেয়াল রাখবা। বিট রেট ইজ ইকুয়াল টু বিট পার স্যাম্পল, প্রতিটা স্যাম্পলে কয়টা করে বিট নিচ্ছ সেটা গুণ হবে ওই সিগন্যালের স্যাম্পলিং রেট। স্যাম্পলিং রেটটা কি? স্যাম্পলিং মানে রেটটা হলো আমরা গত ক্লাসে যত কথা বলেছি নাইক্রোস থিওরাম, সেই নাইক্রোস থিওরামটাই হলো স্যাম্পলিং রেট। ওকে দায়ান, আমি কি বললাম বলো? মিস্টার দায়ান, দিয়ান কি বলছি বলো? দায়ান স্যার। হ্যাঁ স্যার ওই যে স্যার আমরা নাইকিউস্ট থিওরামের যে ইয়েটা পাইছিলাম যে স্যার 2 টাইমস অফ হাইস্ট ফ্রিকোয়েন্সি, ওটাই হচ্ছে হলো স্যার নাইকিউস্ট রেটটা। নাইক্রোস রেট বা স্যাম্পলিং রেট, তার মানে এফএস তুমি পেয়ে গেলা, তাই না? আর এনবিটা কি? বিট পার স্যাম্পল। একটি স্যাম্পলে কয়টা বিট? 3টা বিট, 4টা বিট, 5টা বিট না 8টা বিট? তাহলে এই দুইটা গুণ করলে আমি টোটাল বিট রেটটা পাবো, বিট রেট। ওকে স্যার এফএস এর মান তো এক এক সময় এক একটা হয়। হ্যাঁ হতে পারে। জি স্যার, একদম দুই গুণ হবে সেটা তো না। না দ্বিগুণই নিতে হবে। তুমি বেশি নিবা কেন? ওভার স্যাম্পলিং কেন করবা? না আমরা ওই যেটা ক্লকের ক্ষেত্রে দেখলাম এফএস এর মান। আচ্ছা ক্লকের ওটা জাস্ট একটা প্রতীকী एग्जांपल, বাট আমরা ইউজুয়ালি যেটা ফলো করব অলওয়েজ জাস্ট দ্বিগুণ, 2 টাইমস। এফএস টা জাস্ট এটাই যে প্রতি সেকেন্ডে কতটা করে স্যাম্পল নিব। স্যাম্পলিং রেটটা হলো যদি কোন একটা ফ্রিকোয়েন্সি 100 হয় তাহলে 200টা নেব। কোন একটা ফ্রিকোয়েন্সি যদি 100 কিলোহার্টজ হয়, 100 কিলোহার্টজ বলতে 1 লক্ষ হয়, তাহলে 2 লক্ষ নেব। এরকম মানে 2 লক্ষটা স্যাম্পল লাগবে ওইটাকে রিকভার করার জন্য, অরিজিনাল ফর্মে রিকভার করার জন্য অবশ্যই আমাকে নাইক্রোস থিওরাম অনুযায়ী দ্বিগুণ নিতে হবে। তার বেশি নিলে লস, বাট দ্য বার্ডেন, কম নিলে তো
রিকভার করাই যাবে না। স্যার এফএস কে তো আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও বলতে পারি তাই না? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি না, স্যাম্পলিং রেট, যে রেটে আমি স্যাম্পলিংটা করব সেটি হলো এফএস। স্যাম্পলিং রেটটা হলো ওই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, এটা শুধু মনে রাখুন, এটা হলো স্যাম্পলিং রেট। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখে তারা আরো ক্লিয়ার হবে। এটা একটা এক্সাম্পল, উই ওয়ান্ট টু ডিজিটাইজ দ্য হিউম্যান ভয়েস, হোয়াট ইজ দ্য বিট রেট অ্যাসুমিং 8 বিট পার স্যাম্পল, মানে আমরা ধরে নিচ্ছি যে প্রতিটা স্যাম্পলে 8টা করে বিট আছে, তাহলে তার বিট রেট কত? এখন বিট রেট পাইতে গেলে আমার তো স্যাম্পলিং রেট জানা লাগবে। এখন স্যাম্পলিং রেট আমি কিভাবে পাবো? আমরা জানি যে এটা হিউম্যান ভয়েসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হয়? 20,000। 20,000-এর মধ্যে তুমি সাউন্ড শুনতে পাও, কিন্তু জি স্যার। মানুষের ইউজুয়ালি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয় হলো 1000 হার্জ। 4000 হার্জ। এর বেশি হার্জ হলো শুনতে পাবা, কিন্তু তুমি যদি এমন জোরে কথা বলো যে কথাটা আমার কান ফেটে যাবে মাইকের মতো, তাহলে কি সেটা হবে বলো? না স্যার। তাহলে মানুষের ম্যাক্সিমাম হলো যে, হ্যাঁ আবার এটা ইয়ে যে মেয়েদের ভয়েস রেটটা বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এটা কি জানো? মেয়েরা কখনো মেপে দেখেছো তোমাদের সাউন্ড? এভাবে ম্যাপে দেখি নাই, তবে জানি যে মেয়েদের বেশি। স্যার যখন ঝগড়া শোনা যায় তখন বোঝা যায়। তখন আরো ভালো বোঝা যায়। না তবে ঝগড়া ছেলেরাও ভালো জানে, কিন্তু আজকালকার ছেলেরাও, হ্যাঁ না স্যার না স্যার ছেলেরা মারামারিটা বেশি বোঝে, কিন্তু মেয়েরা স্যার চিল্লি কথাবার্তা এটা বেশি করে। এটা বেশি করে কারণ এটা হলো তারা জিততে চায় অলওয়েজ, এই জন্যই তারা চিল্লাচিল্লি করে, কারণ মেয়েরা কখনো হারতে চায় না, অলওয়েজ দে ওয়ান্ট টু উইন। এটা একটা ন্যাচারাল বিষয়। এটা ভালো। মেয়েদের ভিতরে হিংসা বেশি স্যার, যার কারণে স্যার ঝগড়া করে। না না না, ছেলেদেরও হিংসা বেশি, তুমি শুধু মেয়েদের দোষ দিও না, ঠিক আছে? স্যার যারা ম্যাচে থাকে মেয়েরা 3 জন থাকলে আলাদা আলাদা ভাগ করে খায়, ছেলেরা 10 জন একসাথে ভাগ করে খায়, মানে হিংসা বেশি স্যার। এটা কোনো বক্তৃতা চলতেছে স্যার সব মানে আমরা হচ্ছে ছেলেরাও যা দোষ করি মেয়েরাও তা হয়। সবাই মানুষ এবং সবারই দোষ গুণ আছে, তবে কিছু ন্যাচারালি কিছু কম বেশি থাকে। সেটি হলো যে বললাম যে মানে মেয়েটা কখন হাঁটতে চায় না, এটাকে আমি খারাপ গুণ বলবো না, আমি এটাকে ভালো গুণই বলবো, কারণ আমরা অ্যাজ এ হিউম্যান বিইং সবসময় যে কোনো প্রবলেমে আমি জিততে চাই, আমি ফার্স্ট হতে চাই, এটা একটা চ্যালেঞ্জ, একটা বিষয়। তো সেই দিক থেকে এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। এনিওয়ে, আমি যে বিষয় বলছিলাম সেটি হলো হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি হলো 4000 হার্টজ, তাহলে স্যাম্পলিং রেট কত হবে? দ্বিগুণ। তার মানে 4000, সরি 8000 হবে, ঠিক আছে? তার মানে 8000 স্যাম্পলস প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড। তাহলে বিট রেট কত ফাইনালি এখন? তাহলে আমরা জানি যে 8000 ইনটু বিট পার স্যাম্পল মানে 8, সুতরাং 64, তার মানে 64 kbps। তার মানে হলো যে কোনো ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে যদি 64 kbps ব্যান্ডউইথ থাকে, তাহলে মানুষ কথা বললে সেটা অপর প্রান্তে রিসিভার শুনতে পারবে ডিজিটালি। তার মানে দেখো, চিন্তা কর, মাত্র 64 kbps অনলি, আর আমরা তো এখন মেগাবাইট টেরাবাইট হিসাব করি, ঠিক আছে? ওকে, পরেরটায় যাও। ডিকোডার কি? তোমরা এতক্ষণ ইনকোডিং করলে একটা অ্যানালগ সিগন্যালকে তোমরা ইনকোডিং করে 0110 তে বানিয়ে ফেললাম, মানে ছিল কি হলো কি, তাই না? আগে আমরা বিভিন্ন জাদু দেখতাম যে ছিল বাঘ হয়ে গেল পাখি, হয় না এরকম? তো ছিল একটা কন্টিনিউয়াস সিগন্যাল, সেটিকে আমরা পিসিএম এনকোডিং করে সেটিকে সিম্পলি একটা ডেটায় আমি কনভার্ট করে ফেললাম, 0110 তে বানিয়ে ফেললাম। এটা হয়তো নিয়ার ফিউচার না, অনেক দূরে 200-500-1000 বছর পরে এমন হতে পারে যে মানুষ ট্রাভেল করবে উইদিন টাইম মেশিনের মতো আর কি, ঠিক আছে? এখান থেকে তুমি আমেরিকা চলে যাবা 1 সেকেন্ডে। তো এত দ্রুত যখন একটা অবজেক্ট মুভ করবে, সেই অবজেক্ট কিন্তু বা মানুষ কিন্তু আর মানুষ থাকবে না, এগুলো পার্টিকেল হয়ে যাবে,
মানে ডেটার পরিবর্তে দেখা গেছে রিয়েল জগৎ আমার হচ্ছে ট্রান্সফার হবে। মানে আমার এই পুরো বডিটা, আমার রক্ত মাংসের যে বডিটা, মানুষের যে বডি, সেটি এটাই তখন ট্রান্সফার হবে। পার্টিকেলে কনভার্ট হয়ে যাবে এবং দ্রুত গতিতে ওখানে চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে, এবং আবার রিকভার হবে এখানে। এটা কেমন হবে এটা? স্যার এটা তো সম্ভব না। সম্ভব না ধার্মিকত্ব দিক থেকে মানে সম্ভব না। কেন? এটা কোথায় মানা আছে এটা হবে? এটা মানা এটা নেই। সম্ভব, বরং এটা সম্ভব। তুমি ধর্মীয় দিক থেকে বলতেছো, তোমার তাহলে আমাদের নবীজি মিরাজ কিভাবে করলো? এটা সম্ভব। 27 বছর। উনি কিভাবে মানে মহাবিশ্বের আরেক জায়গাতে আরেক জায়গায় চলে গেল এক রাতের মধ্যে? তার মানে এটা পসিবল, এটা সায়েন্স, এটা বিজ্ঞান পারবে। এটা আজকে হবে মানে না, আমরা এখনো কল্পনা করতে পারছি না। এই তো না স্যার হয়তো পারবে, কিন্তু স্যার আপনি যেভাবে বললেন যে স্যার বাংলাদেশ থেকে আমেরিকা, স্যার বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য কি স্যার এভাবে পার্টিকেলে ইয়া হয়ে কি যাবে স্যার? বাংলাদেশ থেকে আমেরিকা এটা তো খুবই কাছে, 5000 বা 7000 কিলোমিটার অলরেডি ডিস্টেন্স। আমি বলছি কয়েক লক্ষ কিলোমিটার চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে। স্যার এটা হয়তো কয়েক জেনারেশন পরে হয়তো সেটা নট ভাবতে পারবে। কয়েকটা জেনারেশন না, এটা ইট টেক্স টাইম। এটা যদিও এগুলো এখনো টেস্ট বেড রিসার্চ চলছে, এবং আমরা বিভিন্ন সায়েন্টিফিক মুভিতে, মানে সায়েন্স ফিকশন মুভিতে আমরা এই ধরনের ঘটনা দেখি, কিন্তু আজকের যেটা সায়েন্স ফিকশন সেটি 100 বছর 200 বছর পরে সেটি সত্যি হয় অনেকটাই। ঠিক আছে। আমাদের যে লিওনার্দো দা ভিঞ্চি, একজন আর্টিস্ট, উনি হেলিকপ্টার কনসেপ্ট দিয়েছিল এবং এভাবে আকাশে উড়বে মানুষ। সেটা কি এখন সত্যি না? হ্যাঁ, আমি যেটা বললাম এটা আইনস্টাইনের থিওরি, তুমি কি সেটা জানো? আইনস্টাইনের এটা সম্ভব স্যার, কিন্তু অনেক রিসার্চ দরকার। হ্যাঁ, রিসার্চের জন্যই তো তোমরা আছো। তোমরা তাহলে কি করছো? তোমরা করবা ভবিষ্যতে রিসার্চ, তোমরা করবা, তোমাদের পরবর্তী জেনারেশন করবে, তারপরে জেনারেশন, তুমি যখন দাদা হবা তোমার নাতি করবে, তার এভাবে চলতে থাকবে। এটা সায়েন্টিস্টরা তো বসে নেই, এটা একটা রিসার্চ স্টাবলিশড হয়, ওইটাকে রেফারেন্স সাইটেশন করে পরবর্তী রিসার্চ ঢেপে যায়, এইভাবে চলে ঠিক আছে। বাট রিসার্চের মতো মানে হয়তো বা আমাদের ধৈর্য নেই, এটাই হলো প্রবলেম, বা আমাদের বাংলাদেশের স্যার প্রবলেম। ভার্সনটা শুধু আপডেট করতে হবে, যেহেতু মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে পারে 2 দিন হোক বা 1 সপ্তাহ হোক, সেটা 1 সেকেন্ডে বা 1 দিনে বা 1 ঘন্টা কিভাবে সম্ভব শুধু আপডেট করতে হবে। আচ্ছা, এক মিনিট একটু হোল্ড করো, হ্যাঁ আমি আসছি। ওকে, আই এম ব্যাক। তাহলে ডিকোডার কি করে? আচ্ছা, আমরা যে বিষয়ে মানে আলোচনা করছিলাম যে আমরা এভাবে কনভার্ট করে ফেলি, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস সিগন্যালকে আমরা 0110 তে বানিয়ে ফেললাম। এখন আমাকে আবার রিকভার করতে হবে। সো আমাকে এই 1001 কে রিটার্ন ব্যাক করতে হবে আবার অরিজিনাল ওই কন্টিনিউয়াস সিগন্যালে। তো সেটা কিভাবে করতে হবে? সেটা পিসিএম ডিকোডার ব্যবহার করতে হবে। সেখানে যেটা
দুইটা স্টেপ আমাকে ফলো করতে হবে, খুবই সিম্পল। ইনকোডিং করাটা কঠিন, বা ডিকোডিং করাটা সহজ। কারণ ইনকোডিং যদি আমি করতে পারি তাহলে আবার ডিকোডিংও আমি খুব ভালো করতে পারবো, তাই না? এটা একটা সিম্পল ন্যাচারাল রুলস। একটা জিনিস যদি আমি বানাইতে পারি তাহলে আমি সেটা ঠিকঠাক মতো খুলতে পারবো, বিষয়টা এমন। So to recover an analog signal from a digitized signal, we follow the following steps. There are 2 steps. Number 1, we use a hold circuit that holds the amplitude value of the pulse till the next pulse arrives. Very simple. আমাদের 1001 এটা 1 যখন আসবে তখন ততক্ষণ সময়ের জন্য সেটি একটা সার্কিট আছে, সেটি হোল্ড করে রাখবে, এবং পরবর্তী পালস না আসা পর্যন্ত সে সেটাকে হোল্ড করে রাখবে, এবং পরবর্তী পালস যদি 0 হয় তাহলে ডাউন হয়ে যাবে এবং সেটা আবার সেখানে যে হোল্ড হয়ে থাকবে, এভাবে হবে। আরেকটি হলো এর পরে যেটা হবে, হোল্ড সার্কিটের কাজের পরপরই চলে যাবে সেটি আবার একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে। যে লো পাস ফিল্টারের, যে কোনো ফিল্টারের একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, বাট লো পাস ফিল্টারের এই ক্ষেত্রে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে সেটি হবে হলো ওই শুরুতে আমরা যে হাইস্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছিলাম এবং যে ফ্রিকোয়েন্সিটা আমরা স্যাম্পলিং ডাবল নিয়েছিলাম, সেই হাইস্ট ফ্রিকোয়েন্সিটাই হবে হলো এই লো পাস ফিল্টার, ডিকোডারের লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি। মনে থাকবে? হ্যালো স্যার, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। কোনটা ক্লিয়ার হচ্ছে না? একটা হলো দুটো স্টেপস, এই ডিকোডিং করা হলো দুটো স্টেপ। একটা হলো ডিকোডিং, একটা হলো হোল্ড সার্কিট ব্যবহার করা। হোল্ড সার্কিট ব্যবহার করা মানে হলো যে একটা নির্দিষ্ট সময় ধরে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি 1 মিনিট হোল্ড হয়ে থাকলাম, পরবর্তী জন না আসা পর্যন্ত আমি হোল্ড হয়ে থাকবো, পরবর্তী জন আসলে আমি আমার জায়গা ছেড়ে দেবো, বিষয়টা এমন। ওকে, সো 1 1 0 0, সো যখন একটা 1 আসলো, একটা তো প্রত্যেকটা একটা টাইম আছে, T1 T2 T3, তাহলে T1 সময় যখন 1 আসলো তাহলে ততক্ষণ সময় সার্কিটটা হোল্ড হয়ে থাকবে, পরবর্তী পালস যে আসবে তখন আমি জায়গা ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাব। মানে সেম পালস আসলে আমি ওটা ইউজ করব না, পরবর্তীতে সেম পালস বা আলাদা পালস হোক, যেটা হোক না কেন, যে কোনো পরবর্তী পালস আসা পর্যন্ত আমি ওয়েট করব। যদি 1 হয় তাহলে তো একই রকম একই স্টেবল পজিশন থাকবে, পরপর 1 আসতে থাকে, তারপর যদি 0 আসে তখন আবার ডাউন হয়ে যাবে, এবং ততক্ষণ পর্যন্ত ডাউন থাকবে পরবর্তী পালস না আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। রাইট। তারপরে এটাকে আমি নিয়ে চলে যাব হলো একটা লো পাস ফিল্টারে। লো পাস ফিল্টারে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, সেই কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত? কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে হলো ওই যে আমরা যে ওই প্রি স্যাম্পল মানে আগে শুরুতেই যে হাইস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে স্যাম্পল করেছিলাম, সেই হাইস্ট ফ্রিকোয়েন্সি সমমানটাই হবে হলো কাট অফ ফ্রিকোয়েন্সি এই লো পাস ফিল্টারে। ক্লিয়ার? এটা একটু দেখবা, এগুলো দেখবা, আমার কথাকে শুনে বাকি ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই বই ফলো করতে হবে। এটি হলো পিসিএম ডিকোডারের একটা ব্লক ডায়াগ্রাম। দেখো এখানে হোল্ড সার্কিট আছে, এবং হোল্ড সার্কিট হওয়ার জন্য দেখো এক ধরনের স্টিয়ার কেস, এক ধরনের ডিজিটাল সিগন্যাল তৈরি হয়েছে, ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট হয়েছে। তারপরে একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে এটা পাঠাবে, লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে গেলে শেপটা হবে হলো ওই যে ওই ডিজিটাল সিগন্যালের মতোই শেপ একটা তৈরি হবে, এরকম যেটা অরিজিনাল সিগন্যালে আমাদের এরকম ছিল। সো দিস ইজ ভেরি সিম্পল ওয়ে to recover the continuous signal, that is converted digital signal to the original signal. Okay, analog signal, analog হ্যাঁ, ওকে, continuous signal বা analog signal, ঠিক আছে? তাহলে এই ঘটনাগুলো ঘটে কিন্তু খুবই অল্প। তোমাদের আজ থেকে 100 বছর আগে বা তারও আগে তোমাদের দাদার দাদা বা বাবারা, দাদার বাবা বা তার বাবা, ওনারা কি ভেবেছিল যে এরকম তার নাই, কিছু নাই, এই যে তুমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে তোমরা আছো, কোন ডিরেক্ট তারের কানেকশন নাই, আমি কথা বলছি তোমরা সবাই শুনতে পাচ্ছ, এটা কি তখন তারা কল্পনা করেছিল? বলো। না স্যার। তাহলে এখন তুমি কেন কল্পনা করতে পারবে না যে তুমি ঢাকা থেকে আমেরিকা চলে যাবে নিউ ইয়র্ক শহরে 1 সেকেন্ডের মধ্যে? কেন কল্পনা করতে পারবে না? তারাও যেহেতু কল্পনা করতে পারতো না, আমরাও পাচ্ছি না। তারা কল্পনা করতে পারতো না, তাদের ওই সময় টেকনোলজিক্যাল লিমিটেশন ছিল, তারা অতটা বিজ্ঞানের কি করতে পারে অতটা আইডিয়া ছিল না, বাট তোমার এখন আইডিয়া হয়েছে।
তোমরা এখন মানে কি করতে পারে তার সিমুলেশন, তোমরা আর্টিফিশিয়াল সিমুলেশন তোমরা দেখতে পাচ্ছ অন্তত হলিউডের সায়েন্স ফিকশন মুভিতে। তখন তো তাদের সেই আইডিয়া নিয়েও সেই সিমুলেশন দেখার যে কি হতে পারে তার একটা ডেমো দেখার ক্যাপাবিলিটি ছিল না, বাট তোমার তো আছে, তারপরেও তুমি বিশ্বাস করতে যাচ্ছ না। ভেরি স্যাড। কল্পনা শক্তি বাড়াইতে হবে। হ্যাঁ, মানুষ কল্পনা না করলে সেটি বাস্তবে আসলে পাওয়া মুশকিল। স্বপ্ন দেখতে হবে, কল্পনা দেখতে হবে। ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। এটা কি জানো? তুমি তো জানো যে নলেজ ইজ ভেরি গুড, নলেজ ইজ পাওয়ার। কিন্তু এখন আমরা মানে সেই আজ থেকে প্রায় 100 বছর আগে আইনস্টাইন বলেছেন যে ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। যার কল্পনা শক্তি, ইমাজিনেশন পাওয়ার যত বেশি স্ট্রং, অ্যাকচুয়ালি সেই বেশি পাওয়ারফুল। তুমি যদি টার্গেট, আমার যদি টার্গেট না থাকে যে আমি এইভাবে 1 সেকেন্ডে মুভ করতে পারি, তাহলে তো আমি রিসার্চই করবো না, আমি তো গবেষণাই করবো না, পড়াশোনাই করবো না, তাই না? জি স্যার। সো ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ, এবং নলেজ ইজ পাওয়ার, এটা সেকেলে ধারণা। এখন বলতে হবে ইনফরমেশন ইজ পাওয়ার। সবকিছু এখন ইনফরমেশন, এবং সেটি পাওয়ারফুল। আমেরিকার কাছে প্রচুর ইনফরমেশন আছে, যার ফলে আমেরিকা পাওয়ারফুল। এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, গুগল ফোন, তুমি কোথায় কখন কত স্টেপ কত দূর কি করেছো, কোথায় গেছো, প্রত্যেকটা সেকেন্ডে হিসাব এই মোবাইল ফোনে তোমার আছে। You cannot hide yourself. পারবা হাইড করতে? গুগলের কাছে পারবো না। গুগলের কাছে পারবো না। যারা নরমাল ইউজার, ধরো হ্যাঁ, যারা হাইটেক মানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বা বিশেষ করে আমেরিকার মতো দেশে, তারা কিন্তু প্রত্যেকটা লোকের এরকম মানে গতিবিধি, চলাফেরা সবকিছু মনিটর করে পারে তারা। আমরাও পারি আমাদের নিজেদেরটা, বা আমাদেরটা যদি হ্যাক ইয়ে থাকে, গুগল ইচ্ছা করলে সব ডেটা ওপেন করে দিতে পারে। বাট গোপনে গোপনে করে কিনা হয়তো আমার করে না, কিন্তু ওই যে গত সপ্তাহে ধরো যে তোমার যে ইরানের একজন সায়েন্টিস্ট, ওনাকে যে মেরে ফেললো, অবশ্যই অনেক আগে থেকে তার প্রত্যেকটা গতিবিধি ডিজিটালি ট্র্যাকড হয়েছে, এবং রিমোট কন্ট্রোল বন্দুক দিয়ে তাকে গুলি করেছে। এটা কি জানো? এই খবর কি মানে তোমরা কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা এর গতিবিধি এগুলো কি নিয়ে তোমাদের ইন্টারেস্ট আছে? স্যার নিউজ পড়ি, তবে বাংলাদেশের নিউজ গুলো পড়ি আর কি স্যার। বাংলাদেশে কোন নিউজ আছে বলো? বাংলাদেশের মানুষজন এখন আকাশের চাঁদে চলে যাচ্ছে, নাসার গুগল এইগুলা করে বেড়াচ্ছে, মানে সবাই। আর আমরা বসে আছি এখনো সেই পুরনো ভাস্কর্য, মূর্তি এইসব নিয়ে, মানে কোনো কাজ নাই আর কি আমাদের। ঠিক আছে, আমাদের কোনো কাজ নাই বেসিক্যালি। হ্যাঁ, যখন যে ইস্যু চলে, আমরা তো সুখী জাতি, তাই না? আমাদের এই মানে তুমি একটা ধানের বীজ ছুঁড়ে মারলা, ধান হয়ে গেল। হ্যাঁ, কোনো তো কাজ করতে হয় না, পাহাড় তো নাই, সমতল ভূমি। সমতলের লোকজন একটু অলস হয়, উর্বর জমি তো স্যার খালি সারা বছরই দিলেই হয় খাবার। ঠিক আছে, খাবারের কমতি নাই তো, এই জন্য উল্টাপাল্টা কাজে আমরা বেশি ব্যস্ত থাকি। আর আমি যেখানে ছিলাম, ধরো কোরিয়া বা জাপান, তাদের কোনো উর্বর জমি নাই, তাদের ফসল ফলানোর কোনো জায়গা নাই। বিশেষ করে কোরিয়ার, দক্ষিণ কোরিয়া, তাদের ন্যাচারাল রিসোর্স নাই, কিচ্ছু নাই। আমাদের তো বাংলাদেশে গ্যাস আছে, তেল আছে, তেল অল্প বা গ্যাস প্রচুর আছে, বাট ওদের কিচ্ছু নাই, নাথিং। কোরিয়ার এমনকি কোনো খাবার হয় না, কোনো পশু পাখি নাই। কোরিয়াতে মাংস খাবারের কোনো গরু ছাগল নাই, তাহলে ওরা খাবে কি? এমনকি শুকুরও ওখানে পাওয়া যায় না। তাহলে স্যার ওই দেশের মানে আয়ের দোষটা কি তাহলে স্যার? ওই যে উল্টাপাল্টা খেয়ে তোমার ওরা এখন রিসেন্টলি ওই যে শুকর চাষ করে, তারপরে এখন তো আরো অনেক কিছু আছে, কিন্তু আমি বলতে যদি কিচ্ছু নাই, কিন্তু শুধুমাত্র কি পরিশ্রমের দ্বারা তারা আজকে এই পর্যায়ে। পরিশ্রম, যাদের কিছু নাই তারা পরিশ্রমী। আমাদের বাংলাদেশে দেখো পাহাড়িরা যারা থাকে, তারা কতটা পরিশ্রমী।
ঠিক আছে। আর আমরা সমতলে এই যে এরকম খাই নাইকাস্ত কই বাজার। কোরিয়া এখন এমন একটা দেশ যার সবকিছু আছে, অথচ তার ন্যাচারালি তার কিছুই গড গিফটেড না। যাই হোক, আমি যে বিষয়ে বলছি, যে রিমোট কন্ট্রোল অর্থাৎ সিমুলেট দূর নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে তাকে গুলি করেছে, ওখানে একটা মানুষ ছিল না। আর একটা গাড়িতে রিমোট কন্ট্রোল রাইফেল ছিল, অনেক দূর থেকে সেটি স্যাটেলাইট হতে পারে বা অন্য যে কোনো মানে অনেক হাইটেক, যেটা আমরা এখনো জানি না, সেই টেকনোলজি ব্যবহার করে তাকে গুলি করে মেরেছে। এরকম কোথায় কে কোথায় কাকে মারতে, যারা টার্গেট ব্যক্তি তাকে ট্র্যাক করে তাকে এইভাবে হাই টেকনোলজি দিয়ে মারা খুবই সহজ, বা কোন একটা ঘটনা ঘটানো সহজ। কারণ ইনফরমেশন ইজ পাওয়ার নাউএডেজ। যার কাছে যত তথ্য সে তত বেশি পাওয়ারফুল। যাই হোক, আমি তোমাদের হাইপোথেটিক্যাল ক্লাস চলে গেছে, ওটা দরকার নেই, বাট ডিকোডারটা মনে রাখো, ঠিক আছে? কারণ এটা ইটস এ কানেকশন উইথ দ্য কমিউনিকেশন সিস্টেম। সো এগুলো কিছু জিনিস তোমাদের পড়তে হবে, জানতে হবে। অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যেখানে টেকনোলজি ব্যবহার করা হয় সেই সব খবরগুলো একটু খুঁটিনাটি পড়তে হবে। পড়লে হবে কি, তোমরা রিসেন্টলি প্র্যাকটিক্যালি কি সব জিনিস ব্যবহার হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো জানতে পারবে। যেমন ধরো তুরস্ক ড্রোন আবিষ্কার, তাদের নির্মিত ড্রোনটা ভেরি দে আর ডুইং ওয়েল। সুতরাং এটা কিভাবে হয়েছে, কেমনে করেছে, কোথা থেকে উঠেছে, এগুলো তোমাদের জানতে হবে। তো কারণ তোমরা তো এখন ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে যাচ্ছ, তোমরা এখন সারা দেশ, বাংলাদেশ, সারা বিশ্ব সবকিছু নিয়ে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? তোমাদের মধ্যে মানে প্রেম করে কতজন? প্রেম বলতে গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, এরকম কতজন আছে? কি হলো, অ্যান্সার কই? স্যার আমি সিঙ্গেল স্যার। You are proudly speaking that you are single, but you shouldn't proud of it. এটা তোমার প্রবলেম, তুমি কেন সিঙ্গেল আছো। সিঙ্গেল বলতে ওই সিঙ্গেল না, সিঙ্গেল বলতে তো আমি বলছি না যে ম্যারিড, আমি বলছি যে তোমার ফ্রেন্ড, মানে একটু মানে কি বলে এটাকে, মানে খাঁটি বাংলায় যদি বলি প্রেমিক বা প্রেমিকা, এরকম নাই কেন? হ্যাঁ, অনেকের আছে, কিন্তু আমাকে বলছেন, আমি জানি। আমি বলছি যে ডোন্ট ওয়াস্ট মাচ টাইম অ্যাবাউট ইট। এটা থাকবে, বাট এইগুলো নিয়েও ডিসকাস, মানে সমসাময়িক দেশ বিদেশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইগুলো নিয়ে একটু পড়াশোনা একটু করতে হবে, ঠিক আছে? আমাদের সিটি ছিল, মার্কটা দিবেন না স্যার? এই যে এত সিরিয়াস হলে তো হবে না বাবা। তাসমিন জান্নাত তাহসিন, আমি নেক্সট ক্লাসে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি বলছি অন্যান্য বিষয় আরো আরো মাথায় ঘুরতেছে হলো খালি মার্ক আর মার্ক। হ্যাঁ, এটা একদম মানে বেরসিক। হ্যাঁ, কি বলছো বলো তাসমিন? তাসমিন জান্নাত কি বলছিলে বলো? এই শুনতে পাচ্ছ? কি বললা আবার তারপর থেমে গেলা কেন, বুঝলাম না। আমি স্যার কিছুই বলি নাই স্যার, আমি স্যার সিটি মার্কের কথা জানতে চাইছি। হ্যাঁ, সেটাই বললাম, নেক্সট ক্লাসে দেবো। আর তোমাকে বললাম যে তুমি বেরসিক, তুমি কি রিয়েলি বেরসিক? আচ্ছা, আমাদের অনেক দূর যেতে হবে। হ্যাঁ, ওকে স্যার। না স্যার, কিছু না। ওকে, তাহলে ডিকোডার গেল। হোয়াট ইজ দিস? এটা একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে। উই হ্যাভ লো পাস analog signal of 4 kilohertz. If we send the analog signal, we need a channel with a minimum bandwidth of 4 kilohertz. If we digitize the signal and send 8 bits per sample, we need a channel with a minimum bandwidth of 8 into 4 kilohertz. মানে এটা একটা এক্সাম্পল দিয়ে মানে একটা মানে দিয়েছে বোঝানোর জন্য আর কি। ওকে, এখন আরেকটা আসলে ডেল্টা মডুলেশন। আমরা এতক্ষণ পিসিএম নিয়ে কথাবার্তা বলছিলাম, বাট নাও ডেল্টা মডুলেশন একটা টেকনিক,
for conversion from the analog signal to digital signal and digital data. এটা ভেরি সিম্পল, এটা পিসিএম এর মতো এত জটিল না বা অনেকগুলো স্টেপস এর নাই। এটা খুব সিম্পল যে আমি যদি ডিফারেন্স দেব, আমি ফর দ্য টাইম বিং আই উইল ক্যালকুলেট দ্য ডিফারেন্স এন্ড দেন অ্যাকর্ডিং দ্যাট ডিফারেন্স আই উইল অ্যাসাইন 0 অর 1। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর পর আমি ডিফারেন্সটা ক্যালকুলেট করব এবং সেই ডিফারেন্সের রেজাল্ট অনুযায়ী আমি সরাসরি তার এগেইনস্টে হয় 1 বসাবো অথবা 0 বসাবো। এটাই আমাদের ডেল্টা মডুলেশন। ঠিক আছে, হয় 0 অথবা 1। যদি আমি এখানে বলে দিচ্ছি যদি আপ এন্ডে যায় মানে যদি পজিটিভ ডিফারেন্স হয় তাহলে 1, যদি নেগেটিভ ডিফারেন্স হয় তাহলে 0। এইভাবে আমি করে ডেল্টা মডুলেশনে আমি অ্যাপ্লাই করব। তো এখানে পিসিএম তাহলে এত জটিল প্রক্রিয়া আমি কেন অ্যাপ্লাই করি ডেল্টা মডুলেশন যদি থাকে? ডেল্টা মডুলেশনে কিছু লিমিটেশন আছে যেটা পিসিএম এ নাই। পিসিএম ইজ ওয়ার্কেবল ইন অল সাইড এন্ড টু গেট all the good result, but delta modulation actually it has some limitation. কি ধরনের লিমিটেশন? কারণ এটা অনেক বড় সিগন্যাল, অনেক বড় অ্যামপ্লিটিউড টাইপের সিগন্যালে এটা ভালো কাজ করবে না যেটা পিসিএম করে। ডেল্টা মডুলেশন শুধু সিম্পল ছোটখাটো ইসে এটা মানে ভালো কাজ করতে পারে। স্যার কোনটা আগে আবিষ্কার হয়েছিল? ডেল্টা মেবি আবিষ্কার? না না, আবিষ্কার পিসিএমই আবিষ্কার, কারণ পিসিএমটা মেইন। ঠিক আছে, ডেল্টাটা আরো সিম্পল কাজে ব্যবহার করার জন্য ডেল্টা তোমার সায়েন্টিস্টরা ডেভেলপ করেছিল। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পলটা দেখাই। লুক এট দিস ফিগার। সেটা হলো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একটা অ্যানালগ সিগন্যাল, সেটাকে কি করেছি আমি একটা নির্দিষ্ট সময় t, তারপর t+1, তারপর t+2 এভাবে আমি করেছি। করে দেখো এটা সিগন্যালটা কি হচ্ছে যে একদম 0 থেকে শুরু করে আপে যাচ্ছে, যেতে যেতে একটা পিক পয়েন্টে এসে আবার ডাউনে যাচ্ছে, ডাউনে যেতে যেতে আবার এক জায়গায় এসে আবার আপে যাচ্ছে। তাহলে আপ এন্ড ডাউন, তাহলে এই ডিফারেন্সটা আমি দেখো আমি নিচ্ছি একটা নির্দিষ্ট সময় পর পর যে হ্যাঁ সে আপে যাচ্ছে। এই জন্য দেখো স্টেয়ার এটা সিঁড়ির আকারে উপরে উঠতেছে কারণ সে আপে যাচ্ছে। আবার ম্যাক্সিমাম পর্যায়ে এসে আবার ডিফারেন্সটা নিতে যাচ্ছে, দেখেছে যে আবার ডাউনে চলে যাচ্ছে। সুতরাং এই স্টেয়ার বা ওই যে সিঁড়ির মতো এটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এইভাবে আমি যদি আপে যাই সেটাকে আমি ধরছি 1, যদি ডাউনে যাই সেটাকে ধরছি 0। তাহলে এইভাবে আমি সরাসরি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি। বাট এটা লিমিটেশন হলো এটা যদি অ্যামপ্লিটিউডটা অনেক বড় হয়, অনেক খাড়া হয়, তাহলে কিন্তু মানে সঠিক রেজাল্টটা আসবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু এরর কিন্তু এখানে থাকছে, এক্স্যাক্টলি কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে না। এটা তাও চলে, কিন্তু আরো বেশি যদি অ্যামপ্লিটিউড অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আবার এররটা বেশি হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এটা লিমিটেড কেসে ভেরি সিম্পল সিগন্যাল, ভেরি লো অ্যামপ্লিটিউড সিগন্যাল, সেক্ষেত্রে আমরা ডেল্টা মডুলেশন ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা গেল আবার ডেল্টা মডুলেশনের কম্পোনেন্টস, যে একটা কম্পারেটর কম্পেয়ার করবে, ডিফারেন্স তৈরি করবে। ডিলে ইউনিটটা হলো টাইমিং, ওই যে বললাম একটা নির্দিষ্ট সময় পর পর t+1, t+2, t+4 এভাবে সিরিয়ালি সে ডিফারেন্সটা ক্যালকুলেট করবে। ডিলে ইউনিট স্টেয়ার কেস হলো এই অনুযায়ী আমার ফাইনালি আমার যে স্টেয়ার সিঁড়ির মতো বানাচ্ছে সেটা। এবং ফাইনালি অ্যানালগ সিগন্যালটা আমার ডিজিটাল ডেটায় কনভার্ট হয়েছে অ্যাকর্ডিং টু দিস ফিগার। একইভাবে এটা ডিমোডুলেটর আছে, এটা মডুলেশন ডিমোডুলেটর আছে বা ডিকোডারে বলি। এখানেও একটা ডিকোডারে অলওয়েজ লো পাস ফিল্টার ব্যবহার করা হয়। এগুলো ভুলবো না কারণ এগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে কি ফিল্টার ব্যবহার করা হয়, সেই ফিল্টারে কাটার ফ্রিকোয়েন্সি কত, এই টাইপের কোশ্চেন করা হয়। ওকে, এখন আসো একটা হাইব্রিড টেকনিক ডেল্টা পিসিএম। আমরা পিসিএম এও দেখলাম বা ডেল্টাতেও দেখলাম যে সিঙ্গেল বিট আমরা পাঠাচ্ছি, বাট আমরা যদি মাল্টিপল বিট পাঠাতে চাই তাহলে সিস্টেমটা ফাস্ট হবে। তাহলে মাল্টিপল বিট পাঠাতে গেলে আমরা একটা নতুন স্কিম সায়েন্টিস্টরা প্রপোজ করেছে, সেটি হলো ডেল্টা পিসিএম বা ডিপিসিএম। জাস্ট শুধু মনে রাখুন যে এখানে মাল্টিপল বিট উই ক্যান সেন্ড at a time, because আমরা এর আগে ডেল্টা মডুলেশন বা কৃষি আমরা দেখেছি আমরা সিঙ্গেল বিট আমরা পাঠাই, বিশেষ করে ডেল্টা মডুলেশনে। So the more bit
আমরা যে যদি ডেল্টা পিসিএম যে মোর বিট মোর লেভেলস দ্য অ্যাকুরেসি ইজ হাই, মানে আমার কনভার্সন অ্যাকুরেসি আরো বেশি হাই হবে, অ্যাকুরেট হবে। আমরা আসি এখন ট্রান্সমিশন মোড। আমরা ক্লাসের শুরুর দিকে একটা ট্রান্সমিশন মোড পড়েছিলাম, মূলত এটি হলো অ্যাকচুয়ালি ডিরেকশন মোড, ঠিক আছে, ট্রান্সমিশন ডিরেকশন মোড। বাট এই ট্রান্সমিশন মোডটা হলো আমার ডাটা ট্রান্সমিশন মানে ডাটা সেন্ডিং মোড, ঠিক আছে, মানে দুইটা ডিফারেন্স। একটা হলো অ্যামাউন্ট অফ ডাটা কিভাবে যাবে, কতটুকু যাবে, আর আগেরটা ছিল ট্রান্সমিশন মানে চ্যানেল ডিরেকশন মোড। দুইটার কিন্তু ডিফারেন্ট, বা ডুপ্লেক্স নাকি সিমপ্লেক্স, কিভাবে ডাটা আদান প্রদান হবে, আর এটি হলো কি পরিমাণ ডাটা কোন ওরিয়েন্টেশনে কতটুকু সময়ের জন্য কতটুকু সময়ের মধ্যে যাবে এবং কোন ফরম্যাটে যাবে। আমরা এক্সপ্লেন করবো আরো লেটার। এতক্ষণ কিছুই শোনা যায় নাই। এতক্ষণ কিছুই শোনা যায় নাই। লাস্ট কি শুনেছো বলো তো জান্নাতুন নিশা? স্যার এই টপিক শুরুই করেন নাই। আপনি শুধু ট্রান্সমিশন মোডসটা বলছিলেন, তারপর থেকে আর কিছু শুনতে পাইনি। ওকে, তাহলে তো ট্রান্সমিশন মোড মানে হলো যে আমি ডাটা যে পাঠাচ্ছি সেই ডাটাটা আসলে কিভাবে যাচ্ছে, কতটুকু সময়ের জন্য যাচ্ছে। আমরা এই ক্লাসের শুরুতে যে ট্রান্সমিশন মোডটা বলেছিলাম সেটা কিন্তু ডিফারেন্ট ছিল, সেটা ছিল সিমপ্লেক্স ডুপ্লেক্স এরকম কোন কোন ওরিয়েন্টেশনে যাবে, কিন্তু এখানে সেটা না। কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে এটা। হ্যাঁ, এটা হলো ফ্লো মোড ছিল বেসিক্যালি ওইটা, আর এটি হলো ট্রান্সমিশন। সো देयर আর টু টাইপস অফ ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশন। এখানে আমি ডিটেইলস দেখাচ্ছি। ডাটা ট্রান্সমিশন প্যারালাল আছে, সিরিয়াল আছে। সিরিয়ালটা আবার তিন প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তোমরা অনেক আগে প্রিন্টারে যদি দেখো একটা ফিতার মতো তার থাকতো এবং তার সাথে বড় একটা পোর্ট থাকতো, সেটি হলো প্যারালাল ট্রান্সমিশন। লুক এট দিস ফিগার। প্যারালাল হলো যে প্রত্যেকটা বিটের জন্য একটি করে ডেডিকেটেড লাইন, সেন্ডার এবং রিসিভার। এখানে 8 বিটে যে একটা বাইট হয়, দেখো প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা লাইন। এটি হলো প্যারালাল ট্রান্সমিশন এবং ইটস ভেরি স্লো। বাট সিরিয়াল ট্রান্সমিশন কি হয়, সিরিয়ালি এই যে 8টা বিট যে বাইট সিরিয়ালি একটা তার দিয়ে যাবে, এখানে 8টা তার দরকার নেই। বাট এখানে একটা যেটা প্রয়োজন সেটি হলো যে একটা কনভার্টার, সিরিয়াল টু প্যারালাল কনভার্টার, ঠিক আছে, সিরিয়াল টু প্যারালাল কনভার্টার শুধু লাগে, আর কিছু না। সিরিয়াল টু প্যারালাল কনভার্টার এবং প্যারালাল টু সিরিয়াল কনভার্টার। ওকে, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবং এটা সিনক্রোনাইজড ওয়েজ থাকবে, অর্থাৎ সেন্ডার যখন পাঠাবে 01100 তখন যে সিরিয়ালি যে ডাটাটা আছে সেটি কিন্তু সেই সিরিয়ালটাই মেনটেন হবে। যখন একটা তার দিয়ে পাঠাবো, ওটা যখন পাঠানো শেষ তখন পরবর্তী একটা বাইট আসবে, বাইট বাই বাইট সিরিয়ালি আসবে। মানে বাইটের মধ্যে যে বিটগুলো আছে সেই বিটের ভিতরের ইন্টারনাল যে মানে যে ওরিয়েন্টেশন বা যে সিরিয়ালটা সেটি কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন তিনটা ভাগ, এটা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। আমি প্রথমে বলি অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি? ওই যে বাইট পাঠাচ্ছি প্রত্যেকটা বাইটের মাঝে একটা করে গ্যাপ থাকবে এবং তার স্টার্ট বিট থাকবে এবং একটা এন্ডিং বিট থাকবে, এটাই, আর কিছু না। লুক এট অ্যাসিনক্রোনাস মিন্স হলো অ্যাসিনক্রোনাস এট দ্য বাইট লেভেল। মানে ওই যে বললাম যে একটা বাইট আগে পরে হতে পারে, কিন্তু বাইটের ভিতরে যে বিট সেটির কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এই ফিগার দিকে তাকাও একটু।
এই ফিগার দিকে দেখো যে স্টার্ট বিট আছে, এন্ড বিট আছে এবং প্রত্যেকটা বাইটের মাঝে একটি করে গ্যাপ আছে। এটি হলো অ্যাসিনক্রোনাস। এখন কোশ্চেন হলো হোয়াট ইজ দেন সিনক্রোনাস? এটা কি একটা প্যাকেজ আকারে আছে স্যার? প্যাকেজ না, বাইট আকারে, বাইট লেভেলে এক একটা বাইট যাচ্ছে। মনে হচ্ছিল হেডার আছে, ডাটা আছে, তারপর হ্যাঁ, হেডার বলতে একটা স্টার্ট বিট আছে, একটা এন্ড বিট আছে। মানে প্যাকেজ বিটে আমাদের এরকম ভাবে থাকতো। হ্যাঁ, ওইটাই ঠিক আছে, ওই কনসেপ্টটা সেম কনসেপ্ট, বাট আমি যদি ট্রান্সমিশন মোডের কথা ভাবি অ্যাসিনক্রোনাস, তাহলে জাস্ট এটা বাইট লেভেলে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা বাইটের ওই যে মেন 8 বিটের বাইরেও একটা স্টার্ট বিট থাকবে, একটা এন্ড বিট থাকবে এবং প্রতিটা বাইটের মাঝে একটা করে গ্যাপ থাকবে। সিনক্রোনাসে কি হবে? কোনো গ্যাপ থাকবে না, কোনো স্টার্ট বিট থাকবে না, কোনো এন্ড বিট থাকবে না, কিন্তু কয়েকটা বাইট মিলে একটা ফ্রেম তৈরি হবে এবং একটা ফ্রেমের ভিতরে আবার গ্যাপ থাকবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ফ্রেম আইডেন্টিফাইড উইথ সাম স্টার্ট এন্ড এন্ড বাইট। লুক এট দিস ফিগার। আর আগে অ্যাসিনক্রোনাসে হলো বাইট বাই বাইট, সিনক্রোনাসে হলো ফ্রেম বাই ফ্রেম, এবং ফ্রেমগুলো অনেকগুলো বাইট নিয়ে তৈরি হয় এবং যার মাঝে কোনো গ্যাপ থাকে না এবং কোনো স্টার্ট বিট এবং এন্ড বিট থাকে না, কিন্তু ফ্রেমে যেহেতু একটা গ্যাপ আছে সুতরাং তার একটা স্টার্ট এবং স্টপ একটা আইডেন্টিফিকেশন সিস্টেম আছে। ঠিক আছে, আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা কি? আইসোক্রোনাস ট্রান্সমিশনটা হলো উই ক্যান নট হ্যাভ আনইভেন গ্যাপ। এটা সেম থিংস, নাথিং, এটা সিনক্রোনাসের মতোই, কিন্তু কোন রকম আনইভেন গ্যাপ থাকবে না। ট্রান্সমিশন অফ বিট ফিক্সড উইথ দ্য ইকুয়াল গ্যাপ, প্রত্যেকটাতে একটা ইকুয়াল গ্যাপ থাকবে। ঠিক আছে, বাট এনিওয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস। তাহলে দুইটা ছবি এঁকে বুঝাইতে পারবা, পার্থক্যগুলো বলতে পারবা ভাইবাতে ধরলে? পারবা, পারতে হবে এবং বই থেকে ক্লিয়ারলি পড়বা। এই হলো তোমাদের এই চ্যাপ্টার। কোনো কোশ্চেন? না স্যার। না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। মেয়েদের পক্ষ থেকে কোন কোশ্চেন? না স্যার। স্যার আপাতত নাই, আপাতত নাই স্যার। তোমাদের পক্ষ থেকে তো আরো বেশি প্রশ্ন থাকা উচিত। তোমাদের একটা জোকস বলি, ঠিক আছে? জোকস বলেন। জোকসটা হলো একটা মেয়ে, মানে পরিণত বয়স, তার পড়াশোনা শেষ হয়েছে, চাকরি করে, এখন ফ্যামিলি থেকে তাকে বিয়ের কথা বলছে, বাট সে বিয়ে করছে না। তো এখন অনেক ফ্যামিলির লোকজন চাপ দিয়েছে যে তোকে বিয়ে করতেই হবে। যাই হোক, তো মেয়েটা আবার এক গুরুর কাছে গেছে। গুরু বলতে ওই সন্ন্যাসী বা এরকম টাইপের গুরুর কাছে গেছে। তো গুরুর কাছে যে বলছে যে আমাকে বাবা যে আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিতে চায়, বাট আমি বিয়ে করতে চাই না। তখন গুরু বলছে যে অনেক চিন্তা ভাবনা করে বলছে যে তোমাকে মা বিয়ে করতেই হবে। কেন? যারে পাগলা, তুমি বিভিন্ন কাজকর্ম করবা, তুমি অফিস যাবা, তুমি ধরো কোনো খাবার রান্না করলা, তোমার কোনো ভুল হবে, সেই ভুলটা তোমার গায়ে যাবে। বাট তুমি যদি বিয়ে করো, সেই ভুলটা তুমি তাকে দিতে পারবা। যে মানে একজন তো ভুলের তো একজন লাগবে, তাই না? একজন ভুল স্বীকার করার বা একজন ভুল ধরার বা দোষারোপ করার, যে কি রান্নায় লবণ হয়নি, এই তোমার কারণে হয় নাই, তারপরে রাতে ঘুম হয় নাই, এই তোমার কারণে হয় না। মানে একজনকে দোষ দেওয়ার তো একটা মানুষ লাগবে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ম্যারি। তো এই যুক্তিতে ওই মেয়েটা তখন বিয়ে করতে যায়। ঠিক আছে, সো এটাই হলো বিষয় যে আরে পাগলা, আমার তো দোষ দেওয়ার একজন মানুষ লাগবে। সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে। আমি শুধু মেয়েদের কথা বললাম, বাট এটা ছেলের ক্ষেত্রে হতে পারে। ছেলেকেও তখন বাবা বলবে যে আরে পাগল, তোমার তো দোষ দেওয়ার একটা মানুষ লাগবে। তুমি যদি কাউকে দোষ চাপাইতে না পারো, তাহলে তুমি ভিতরে ভিতরে বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মানুষের ন্যাচারাল থিংকিং। এটা শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ করে না, এটা লং টাইম। ও আচ্ছা, এটা দরকার নেই।